নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন এপিসোড নিয়ে। দুদিন আগে আমি বলেছিলাম আর একটা নতুন কন্টেন্ট নিয়ে আমি আসবো আপনাদের সামনে, নতুন একটা বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব, সেই জন্যই আজকে এই ভিডিওটা করা বেসিক্যালি। তো এই আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেঙ্গল সুপার লিগ, আপনারা সংক্ষেপে বলতে গেলে বিএসএল। আপনারা সকলেই জানেন যে আইএফএ সাঁচি স্পোর্টসের সঙ্গে জোট বেঁধে এই বিএসএল লিগটা করতে যাচ্ছে। এটা বেসিক্যালি বাংলার ট্যালেন্ট পুলকে তুলে ধরার জন্যই এটাকে করা বেসিক্যালি। এবং এই যে লিগটা বেসিক্যালি একটা ইন্টার ডিস্ট্রিক্ট প্রফেশনাল ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই যেখানে মিডিয়া পার্টনার বা স্পোর্টস পার্টনার হিসেবে থাকছে জি স্পোর্টস থাকছে। জি স্পোর্টস এখানে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে। এবার আমি যদি অল্প পরিসরে এই বিএসএল সম্পর্কে আপনাদের বলতে যাই যে হোয়াট ইজ বিএসএল, মানে এই বেঙ্গল সুপার লিগটা কিভাবে হতে যাচ্ছে, সেটা যদি আপনাদের বলতে চাই তাহলে প্রথমে যেটা বলতে হবে যে এটা বেসিক্যালি একটা ফ্র্যাঞ্চাইজি বেস টুর্নামেন্ট হতে যাচ্ছে। মানে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে 8খানা জোনে ভাগ করে 8খানা টিম এরা তৈরি করেছে, এবং যেখানে একটা প্রফেশনাল একটা টাচ থাকবে প্লেয়ারদের গ্রাসরুট লেভেল থেকে উপরে তুলে আনার জন্যে। এবং এটা হোম এবং অ্যাওয়ে এই ফরম্যাটে খেলাটা হবে টুর্নামেন্টটা। টোটাল 200টার উপরে প্লেয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এবং 61টা ম্যাচ হওয়ার কথা যা ফরম্যাটে এরা খেলাটা করবে। এবং মিডিয়া পার্টনার আগেই বললাম জি স্পোর্টস থাকবে। এবং যে প্লেয়ার বাছাই কী করে হবে সেটা প্লেয়ার ড্রাফট হবে। এটা বিষয়ে আমি পরবর্তী আরও বিস্তারে আপনার কাছে আসছি যে প্লেয়ার ড্রাফটটা কীভাবে হবে বা এর মানে বেনিফিটটা কী হবে এই প্লেয়ার ড্রাফটিংয়ের মাধ্যমে। তো এবার আমি যদি এই পুরো ডিটেলসটা একটু আপনাদের সামনে তুলে ধরি বিএসএলের, যে কোন কোন ডিস্ট্রিক্ট কোন কোন জোনে ভাগ করা হলো, তো সেটা আমি একটু মানে অল্পের ওপরে আমি ছুঁয়ে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন ধরুন জোন 1 যেটা আছে তাতে 3টে ডিস্ট্রিক্ট মিলিয়ে জোন 1 করা হয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং অ্যান্ড কুচবিহার। এবার জোন 2তে আসছে 2টো ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার অ্যান্ড কালিম্পং। জোন 3তে আছে 4টে ডিস্ট্রিক্ট বেসিক্যালি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর। জোন 4এ আছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম। জোন 5এ রয়েছে উত্তর 24 পরগনার সঙ্গে নদিয়া। জোন 6এ রয়েছে হাওড়া অ্যান্ড হুগলি। জোন 7এ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। আর জোন 8এ যেটা আছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এই 8খানা জোনে ভাগ করে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে এই 8খানা জোনের মধ্যে এরা নিয়ে এই 8খানা টিমকে নিয়ে ওরা এই টুর্নামেন্টটা করতে যাচ্ছে। এবং এই যে টুর্নামেন্টটা হবে, এই টুর্নামেন্টে কিন্তু অনেক এক্স প্লেয়ার এর সঙ্গে যুক্ত থাকবে। যেমন তার মধ্যে কিছু নাম আমি বলছি, মনোরঞ্জন ভট্টাচার্য থাকবেন, দীপক মণ্ডল থাকবেন, সুলে মুসা থাকবেন, শ্রমিক দে আছেন, তপন মাইতি আছেন, সাব্বির আলী আছেন, সঞ্জয় মাঝি আছেন, শুভাশিস রায় আছেন, দীপঙ্কর রায় আছেন, আমাদের আছেন জয়ন্ত সাহা, মেহতাব হোসেন, দুলাল বিশ্বাস, তো মিহির বসু, প্রশান্ত ব্যানার্জি, রহিম নবী। তো এরকম এমিনেন্ট এক্স প্লেয়ারগুলো এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত থাকবে বেঙ্গল সুপার লিগে। এবং এই বেঙ্গল সুপার লিগ টুর্নামেন্টটা, এবার আসি যে এই টুর্নামেন্টটা বাংলার তথা ভারতীয় ফুটবলকে কতটা সমৃদ্ধ করতে পারে সেই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি একটু বিস্তারে, তাহলে আইএফএ একটা দারুণ উদ্যোগ বলতে পারেন আপনারা। মানে খুবই ভালো একটা উদ্যোগ নিতে চলেছে আইএফএ। এবং আমি মনে করি এই টুর্নামেন্ট যদি এরা সফলভাবে পরিচালিত করতে পারেন তাহলে কিন্তু ভারতীয় ফুটবলে একটা নতুন জোয়ার আসবে, এইটুকুনি বলতে পারি।
এবং এটা কিভাবে আসতে পারে, এবার এর ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি। যেমন ধরুন আইএফএ যে ভিশন নিয়ে এটা করছে বেসিক্যালি, সেটা হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে একদম ডিস্ট্রিক্টের ভেতরে গিয়ে স্কাউটিং করে নতুন ট্যালেন্ট তুলে আনা, তাদেরকে দিয়ে একটা পুল বানানো, সেই পুলের মাধ্যমে এই 8খানা ফ্র্যাঞ্চাইজির মধ্যে সেই প্লেয়ারগুলোকে ছড়িয়ে দেওয়া এবং সেখান থেকে ভালো ভালো প্লেয়ারগুলোকে তুলে এনে ভবিষ্যতে স্টার বানানো। এটা হচ্ছে বেসিক এদের ভিশন যদি বলতে পারি বেঙ্গল সুপার লিগের। মানে পুরো জিনিসটা দেখে আমার যা মনে হলো ওরা যেটা চাইছে করতে। এবার এটা করতে গেলে এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে যেতে হবে। সেটা এরা ইনিশিয়াল যেই জিনিসটা করেছে, ধরুন একটা স্ট্রাকচার বানিয়েছে কি ফরম্যাটে খেলা হবে, যেটা হোম অ্যান্ড অ্যাওয়ে, ঠিক আছে, কটা টিম হবে সেটাও করে নিয়েছে, এবং কিভাবে ট্যালেন্ট পুলটা তৈরি করবে সেটাও ওরা মোটামুটি ছকে নিয়েছে, যে এরা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে, সেখান থেকে বিভিন্ন ধরুন ক্লাবের বা বিভিন্ন কোচিং সেন্টারের থেকে ভালো ভালো যেসব প্লেয়ার আছে তাদেরকে দেখে একটা 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 ট্যালেন্ট পুল তৈরি করতে হবে, একটা ভালো একটা ট্যালেন্ট পুল যেখান থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এই প্লেয়ারগুলোকে নিতে পারবে। ঠিক আছে, এবার তারা এই প্লেয়ার, এখন আসি এই প্লেয়ার ড্রাফটিংয়ের ব্যাপারটা, এরা কিভাবে নেবে। এবার যে প্লেয়ার ড্রাফটিংটা হবে এটা কিন্তু অনেকটা আইপিএলের ধাঁচেও হতে পারে। আইপিএলে যেইভাবে ক্রিকেটারদের অকশনের মাধ্যমে নেওয়া হয়, ধরুন একটা ট্যালেন্ট পুল তৈরি করলো যে এতগুলো প্লেয়ার এখানে রেজিস্ট্রেশন করিয়েছে, ঠিক আছে, এবার সেই প্লেয়ারের থেকে অকশনে প্লেয়ার বেছে নিতে পারে, যেটা আমরা আইপিএলে দেখি। অথবা আরেকটা অপশান আছে লটারির মাধ্যমে বিভিন্ন টিমকে প্লেয়ারগুলোকে দিয়ে দেওয়া, ঠিক আছে। এবার এই 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 ড্রাফটিংয়ের কী বা কী সুবিধে, মানে এটার কি বেনিফিট হতে পারে। দেখুন, এই ড্রাফটিংয়ের মাধ্যমে যদি প্লেয়ার, যেটা এরা বলেছে, এই জিনিসটা যদি হয়, এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ আমি বলতে পারি। এতে কি হবে, এই ড্রাফটিং করলে কি হবে, একটা ফেয়ার অ্যান্ড প্রপার ডিস্ট্রিবিউশন অফ ট্যালেন্ট। যেমন 8টা টিম খেলছে, এই ড্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু এই 8টা টিমই যে ট্যালেন্ট পুলটা বানানো হয়েছে সেখান থেকে কিন্তু প্রপার অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন হবে প্লেয়ারদের। ধরুন আমার একটা ফ্র্যাঞ্চাইজির অনেক টাকা আছে, সে সেই টাকা দিয়ে সব ভালো ভালো প্লেয়ার কিনে নিল, তাতে করে কিন্তু ওই টুর্নামেন্টটা একটা ভালো কম্পিটিটিভ জায়গায় যেতে পারবে না। সেখান থেকে কিন্তু কোনো ভালো, মানে কি বলবো, মানে টুর্নামেন্টটাও ঠিকভাবে তৈরি মানে হবে না, এবং যার টাকা বেশি সে একখানা বিশাল বাজেটের একটা টিম বানিয়ে সে কিন্তু বছরের পর বছর সেই টুর্নামেন্ট জিততে থাকবে, এবং কমটা থাকবে না, যে কম্পিটিটিভ যে গেম বলা হচ্ছে সেই জিনিসটাই এর মধ্যে থাকবে না। এই ড্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা, এই ড্রাফটিং কিন্তু সেই জিনিসটাকে প্রিভেন্ট করবে, বন্ধ করবে। একটা ফেয়ার অ্যান্ড প্রপার ডিস্ট্রিবিউশন হবে এবং একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে পরিণত হবে। সব 8টা টিমে যদি 8টাই একটা ওজনদার টিম হয়, তাহলে কিন্তু সেই লিগের খেলা বা সেই টুর্নামেন্টের মাত্রা কিন্তু অনেক হাই রেঞ্জে হয়ে যায়, ব্যালেন্সড সাইড তৈরি করার জন্য। আমরা যদি এখন আইএসএলের সঙ্গে তুলনা করি, আপনি দেখবেন যারা ধরুন ড্রাফটিংয়ের সুযোগ পায়নি বা পরবর্তীকালে আইএসএলে তাদের অন্তর্ভুক্তি হয়েছে, তারা কিন্তু একটা টিম বানাতে হিমশিম খাচ্ছে, তারা কিন্তু সেইভাবে সাফল্যই পাচ্ছে না। যারা প্রথম দিকে ঢুকেছে বা যেই ফ্র্যাঞ্চাইজির প্রচুর টাকা, তারা কিন্তু টাকা দিয়ে মেন প্লেয়ারগুলোকে নিয়ে নিচ্ছে, যার ফলে যে একটা অন্যান্য টিম যারা আসছে, ধরুন আমি আইএসএলের কথাই বলি, পাঞ্জাব এফসি এসছে, মোহামেডান এফসি এসছে, ইস্ট বেঙ্গল ক্লাব তার আগে এসছে, তারা কিন্তু ভালো প্লেয়ারের জন্যে ভালো টিম গঠন করতে পারেনি। কেন, তারা যখন ঢুকেছে তারা দেখেছে সব মেন ভারতীয় টিমের মেন প্লেয়ারগুলো কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে আছে, এবং তারা 3 থেকে 5 বছরে একটা চুক্তি করে বসে আছে, যেখানে থেকে ওদেরকে ছিনিয়ে এনে মানে আবার তাদের টিমে যদি নিতে যায়, হিউজ একটা কস্টের ব্যাপার চলে আসছে, হিউজ কস্টিং চলে আসছে। তো সেটা কোনো ফ্র্যাঞ্চাইজির পক্ষে সেটা সম্ভবপর হয়ে উঠছে না। দেখতে গেলে এই ড্রাফটিং কিন্তু একটা ব্যালেন্সড সাইড
তৈরি করতে সাহায্য করবে। 8টা টিম একটা ব্যালেন্স প্রপার একটা সাইডে পরিণত হবে। 8টা টিমই ধরুন ওজনদার টিম হবে এবং হাড্ডাহাড্ডি খেলা হবে, যে কোনো ম্যাচই হাড্ডাহাড্ডি খেলা হবে। তাতে কিন্তু টুর্নামেন্টের মানটা অনেক বেড়ে যাবে এবং এখান থেকে কিন্তু আগামী দিনের ভবিষ্যতের যে স্টার ফুটবলার বলুন তারা কিন্তু অনেক অনেক এগিয়ে আসবে। তো এই জন্য আমি বলতে চাইছি যে আইপিএল দেখে আমাদের ভারতীয় ফুটবলের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আজকে আইপিএল যেভাবে সাকসেস পেয়েছে এবং যেভাবে আইপিএলে আমাদের ট্যালেন্ট পুল তৈরি হয়েছে ক্রিকেটের, সেটা কিন্তু ভারতকে বিশ্বের 1 নম্বর টিমে পরিণত করতে ভীষণভাবে সাহায্য করেছে। আমি এক্সাম্পল দিয়ে আপনাদের একটু বোঝাচ্ছি। এখন ভারত যদি T20 বলুন, ওয়ানডে বলুন বা টেস্ট সিরিজ বলুন, যে কোনো ফরম্যাটের ক্রিকেটে কিন্তু ভারত প্রথম 3টে টিমের মধ্যে থাকবে। কোনোটায় চ্যাম্পিয়ন, কোনোটায় রানার্স আপ, এইভাবে কিন্তু ভারত এগিয়ে যাচ্ছে এবং এর পেছনে আমি মনে করি আইপিএলের কিন্তু একটা বিশাল বিশাল ভূমিকা রয়েছে। এই আইপিএল হওয়ার পর থেকেই কিন্তু ভারতীয় ক্রিকেটে যেন একটা নতুন জোয়ার এসছে এবং ভারতবাসীর মধ্যে ক্রিকেটের প্রতি একটা একটা আলাদা একটা চলে আসছে। সবাই এখন ক্রিকেট খেলতে চাইছে, ক্রিকেটকে তারা তাদের জীবনের কি বলবো প্রফেশন হিসেবে দেখতে চাইছে। কেন, এখানে যেমন পয়সা আছে, এখানে যেমন রেসপেক্ট আছে, সেটা অন্য কোনো জায়গায় অন্য কোনো গেমে গেলে হয়তো সেই জিনিসটা তারা চট করে পাবে না। আজকে দেখুন, আজকে বিরাট কোহলি বা রোহিত শর্মা নেই, কিন্তু ভারত কিন্তু তাদের ছাড়াই এখনও পর্যন্ত 1 নম্বর টিম হিসাবে বিবেচিত হচ্ছে এবং তারা কিন্তু এশিয়াতে তো 1 নম্বর রয়েইছে। এশিয়া ভারতবর্ষের কাছাকাছি কেউ নেই এবং আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এদেরকেও কিন্তু ইন্ডিয়া হারাচ্ছে। তো এটা সম্ভবপর হয়েছে কিন্তু একটা বিরাট ট্যালেন্ট পুল তৈরি হয়েছে, যারা নাকি ভবিষ্যতের দিকে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারত আজকে রোহিত শর্মা না করলেও কিন্তু ভারত কিন্তু মানে কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে যেমন ভারতীয় টিম আতঙ্কে ভুগছে না, তেমনি আমরা ভারতবাসী হিসাবে কিন্তু আমরাও আতঙ্কের মধ্যে থাকছি না যে বিরাট কোহলি নেই, ভারতীয় টিম কী হবে, রোহিত শর্মা নেই, ভারতের টিম কী হবে, মোহাম্মদ শামি নেই, ভারতের টিমের কী হবে। এটা একটাই কারণ হচ্ছে আমাদের ট্যালেন্ট পুল এমন তৈরি হয়েছে এবং সেই ট্যালেন্ট পুলের কোয়ালিটি, তাদের এত ধারাবাহিকতা বলুন, কনসিস্টেন্সি বলুন, এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আমরাও ভরসা পাচ্ছি যে না, এরাও না থাকলে এদের পরিবর্তে পরবর্তী প্রজন্মের প্লেয়ার উঠে এসছে, তারা কিন্তু ভরসা দিচ্ছে এবং ভারতকে চ্যাম্পিয়ন বানাচ্ছে। এটা আমরা দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে বিএসএলটা, এটা যদি আইপিএলের ফরম্যাটেই তৈরি হয়, আমি মনে করি এটা কিন্তু ভারতীয় ফুটবলে নতুন জোয়ার নিয়ে আসবে এবং এখান থেকে প্রচুর প্রচুর ট্যালেন্ট উঠে আসবে, এইটুকুনি আমি আপনাদের বলতে পারি। এবং আমি এটাও বলছি, আজকে দাঁড়িয়ে আমি আপনাদের এই কথাটাও বলছি, এই বাংলার দিকে তাকিয়ে, বাংলাকে আগে সবাই ফুটবলে আঁতুড়ঘর বলতো, বাংলা থেকে প্রচুর প্রচুর ফুটবলার তৈরি হয়েছে যারা নাকি ভারতবর্ষকে অনেক অনেক কৃতিত্ব এনে দিয়েছে। তো সেই দিক থেকে এখন কিন্তু বাংলা অনেকটাই পিছিয়ে পড়েছে এবং আমি মনে করি এই যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে, এটা কিন্তু বাংলার ফুটবলে একটা নতুন অক্সিজেন দেবে বাংলার ফুটবলারদের এবং তাদের একটা অপরচুনিটি দেবে যে তোমরা ভালো খেলে পাদপ্রদীপের আলোয় উঠে আসো এবং ভারতকে নেতৃত্ব দাও। আমরা যদি দেখি যে ভারতীয় ফুটবলে এখন যদি সাপ্লাই লাইন বলি, 4টে কি 5টা স্টেট আছে। বাংলা, তারপরে আসবে কেরালা, তারপরে আসবে পাঞ্জাব, তারপরে আসবে নর্থ ইস্ট, তারপরে আসবে গোয়া। এই 5টা স্টেট বেসিক্যালি ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হিসেবে আমরা ধরতে পারি। এবার বাংলা যদি এটাকে স্টার্ট করে সাকসেস হয়, আমি মনে করি এরপরে এটাকে নর্থ ইস্ট নিয়ে আসবে, এরপরে এটা পাঞ্জাবে আসবে, এরপরে এটা কেরালায় আসবে, এরপরে এটা গোয়াতে আসবে। তারপরে কি হবে, ভারতবর্ষে কিন্তু ট্যালেন্ট পুলে ভরে যাবে। আইপিএল যেমন একটা আমাদের দেশের একটাই লিগ, সেখান থেকে বিভিন্ন স্টেট থেকে প্লেয়ারগুলো, তাদের যে স্টেট লেভেলে খেলাটা হয় সেখান থেকে তাদের দেখে স্কাউটিং করে আইপিএলে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কিন্তু উল্টো হচ্ছে, এখানে হচ্ছে স্টেট লেভেলে হচ্ছে, সেখান থেকে প্লেয়ারগুলো আসবে আমাদের মেন স্ট্রিমে। তো আমি মনে করি ভারতীয় ফুটবলও যদি আইপিএলের মতো একটা নতুন টুর্নামেন্ট শুরু করে ফ্র্যাঞ্চাইজি বেস, আমি মনে করি ভারতীয় ফুটবল কিন্তু আরও বেশি উপকৃত হবে। তো সেই দিক থেকে বেঙ্গল সুপার লিগ কিন্তু পথ দেখাবে ভারতীয়
মানে কি বলবো, ফুটবলকে যে নতুন ট্যালেন্ট পুলটা কিভাবে তৈরি করা যায়, এবং এর দেখা দেখি কিন্তু অনেক অনেক স্টেট এই 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 স্টেপটা নেবে, এবং যার ফলে ভারতীয় ফুটবলে কিন্তু একটা নতুন ফুটবলের একটা নতুন জোয়ার আসবে বলে আমি মনে করি। এবার ধরা যাক যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এতে কি হবে, মানে এটা কিভাবে প্রভাব বিস্তার করতে পারে, এই বেঙ্গল সুপার লিগ বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলে কি প্রভাব বিস্তার করতে পারে, সেটা আমরা একটু দেখে নিই, এবং কীভাবে এতে ফুটবলাররা কতটা উপকৃত হবে। এটা এই বিষয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো, দেখুন আমরা এর আগে দেখেছি বাংলার প্রচুর ফুটবলার কিন্তু নষ্ট হয়ে গেছে বিকজ অফ এক্সপোজার। ধরুন আগে লিগটা যেভাবে হতো, কলকাতা লিগ, তখন ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আপনি বলতে পারেন কলকাতা লিগ ছিল। সেটা কিন্তু আস্তে 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 অনেক মানে কি বলবো ডাউনগ্রেড হয়েছে, অনেকটাই ডাউনগ্রেড হয়েছে। এবং এখানে যে প্লেয়ারগুলো, তখনকার দিনও অনেক প্লেয়ার আমরা শুনেছি খেপ খেলতে গিয়ে নষ্ট হয়েছে। কেন তারা খেপ খেলতো, কেন অনেকে প্লেয়ারদের দোষ দিত, কিন্তু তারা খেপ খেলতো তাদের জীবন ধারণের জন্য, জীবিকার জন্য তারা কিন্তু খেপ খেলতে যেত। এবং খেপ খেলে খেলে আমরা শুনেছি অনেক ভালো ভালো ট্যালেন্ট নষ্ট হয়ে গেছে। তো এই যে বেঙ্গল সুপার লিগ, এটা কিন্তু সেই সব প্লেয়ারদের জন্য একটা অক্সিজেনের কাজ করবে। ধরুন কলকাতা লিগ কতদিনের লিগ হয়, 2 মাস ম্যাক্সিমাম, 12 মাসের মধ্যে প্লেয়ারগুলো 2 মাস খেলতে পারছে, তারপরে এই প্লেয়ারগুলো কোথায় যাবে, হারিয়ে যাচ্ছিল, এবং তারা বিভিন্ন খেপ খেলতে যাচ্ছিল, এবার খেপ খেলতে গিয়ে চোট পেয়ে বসে যাচ্ছিল, যার ফলে তাদের জীবনটাই কেরিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। এবার বেঙ্গল সুপার লিগ এদেরকে একটা অক্সিজেন দেবে, যে ক্যালকাটা লিগের পরেও এই যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে, এখানে কিন্তু এই প্লেয়ারগুলোকে বিভিন্ন ক্লাব ইউজ করবে, এবং তারা কিন্তু নতুন অপরচুনিটি পাবে মোটামুটি আরও 3-4 মাসের একটা ফুটবল খেলার। এতে কি হবে, তারা ফুটবল খেলার মধ্যে থাকবে, এবং এই টুর্নামেন্টে ওরা যদি ভালো পারফরমেন্স করে বা নজর কাড়ে, এখান থেকেই কিন্তু বিভিন্ন আই লিগ বলুন বা বিভিন্ন আইএসএল এর টিম বলুন, তারা কিন্তু এদেরকে নেওয়ার জন্য ঝাঁপাবে। তো এটা কিন্তু ওই প্লেয়ারদের জন্যে বিশাল বিশাল একটা অপরচুনিটি আমি বলতে পারি, যেটা নাকি এরা আগামী দিনে কাজে লাগাতে পারবে। এবার এই বেঙ্গল সুপার লিগের দ্বিতীয় যে পজিটিভ সাইডটা আমি বলতে যাচ্ছি দিকটা, সেটা হচ্ছে যে এই যে ধরুন বাচ্চা ছেলেগুলোকে ট্যালেন্ট পুলে তুলে আনা, গ্রাসরুট লেভেল থেকে তাদেরকে গ্রাসরুট লেভেল থেকে ট্যালেন্ট পুলে নিয়ে আসলো। এবার এই প্লেয়ারগুলো কিন্তু ডে 1 থেকেই একটা প্রফেশনাল এক্সপোজার পেয়ে যাচ্ছে ফুটবল খেলার ক্ষেত্রে, যেটা কিন্তু এরা অত অল্প বয়সে পেত না, অনেক হয়তো বা সবকটা প্লেয়ারও পেত না, এর মধ্যে অনেক প্লেয়ারও হয়তো হারিয়ে যেত। এরা কিন্তু ডে 1 থেকে সেই প্রফেশনাল এক্সপোজারটা পেয়ে যাচ্ছে, যেটা নাকি একটা প্লেয়ারের পক্ষে খুবই দরকারি এবং এসেন্সিয়াল আমি বলতে পারি একটা প্লেয়ারের গড়ে তোলার ক্ষেত্রে। আরেকটা যেটা জিনিস হচ্ছে, এই যে ট্যালেন্ট পুলটা তৈরি হবে, মানে আইএফএ যে কর্মযোগ্যটা নিয়েছে, সেটা কিন্তু একটা দারুণ একটা দিক আমি বলতে পারি। এরা কিন্তু গ্রাসরুট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে। আমরা যদি গত 3-4 বছরের পরিসংখ্যান দেখি, কলকাতা ফুটবল লিগে কিন্তু আদিবাসী অঞ্চলের ফুটবলার প্রচুর বেড়ে গেছে, ভর্তি প্রত্যেকটা টিমে আপনি এই প্লেয়ারগুলোকে পাবেন আপনারা। আদিবাসী অধ্যুষিত এলাকা বা গ্রামগঞ্জ থেকে প্রচুর প্লেয়ার কিন্তু উঠে আসছে কলকাতা লিগের ক্ষেত্রে, এবং তাদের আধিক্যই বেশি। এবং সেই দিক থেকে এই যে ডিস্ট্রিক্ট লেভেলে প্লেয়ারটাকে ছড়িয়ে দিল খেলাটাকে, টুর্নামেন্টটাকে, এতে কি হবে, ডিস্ট্রিক্ট লেভেলে আনাচে কানাচে যত ট্যালেন্ট প্লেয়ারগুলো রয়েছে, তারা কিন্তু তাদের এক্সপোজারটা পাবে, নিজেদেরকে এক্সপোজ করতে পারবে, এক্সপোজারটা পাবে। এবং ধরুন একটা প্লেয়ারে পাদপ্রদীপের আলোয় আসতে যদি 10 বছর লাগে, এই টুর্নামেন্টটা খেলে কিন্তু সে, আমি মনে করি 1 থেকে 2 বছরের মধ্যে সে কিন্তু সবার নজর কেড়ে নিতে পারবে। একটা ছোট্ট উদাহরণ আমি আপনার, হরিজন বলে যে প্লেয়ারটা এবার কলকাতা লিগ থেকে উঠে এলো এবং আন্ডার 17 টিমে মনে হয় প্লেয়ারটা চান্স পেয়েছে, এটা কিন্তু
একটা বিশাল মানে কি বলবো, বাংলার ফুটবলের ক্ষেত্রে কিন্তু একটা 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 তাৎপর্যের বিষয় এটা। এই ধরনের ট্যালেন্ট কিন্তু এই বিএসএল এর থ্রুতে আরও অনেক অনেক বেরিয়ে আসবে, যারা নাকি এই অল্প বয়সে এই বিরাট একটা এক্সপোজার, প্রফেশনাল এক্সপোজারকে কাজে লাগিয়ে অনেক তাড়াতাড়ি ভারতীয় টিমের মূল স্রোতে চলে আসতে পারবে। এটা কিন্তু এই বিএসএল এই প্লেয়ারদের সামনে এই অপরচুনিটিটা খুলে দেবে, মানে যাতে করে এই প্লেয়ারগুলো তাড়াতাড়ি, এবং তার থেকে বড় কথা আরেকটা যেটা বেনিফিট পাবে, যে আমি আপনাদের যে দিকপাল ফুটবলারদের নাম বললাম, তারা কিন্তু এদের পরামর্শ পাবে, এদের আন্ডারে থাকবে, এদের গাইডেন্সে কিন্তু এই প্লেয়ারগুলো উঠে আসবে। এখন আমরা ছোট ছোট কোচিং ক্যাম্পে যেসব প্লেয়ারগুলো বা যারা কোচিং করায় তাদের মধ্যে আর এই সব যেসব প্লেয়ারদের নাম বললাম এদের মধ্যে কিন্তু বিশাল বিশাল হিউজ ডিফারেন্স থাকবে। এরা কিন্তু ওই ট্যালেন্ট পুল থেকে যে প্লেয়ারগুলো বেরিয়ে আসবে তারা যে এই গাইডেন্সটা পাবে, এটাও কিন্তু এদের কাছে একটা বিশাল বিশাল পাওনা আমি মনে করি। এবং এই গাইডেন্সের মাধ্যমে এরা কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে, যেটা নাকি এদের অনেক বছর লাগতো, অনেক আগে এরা কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবে। যার ফলে এদের অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশনে যখন এরা যাবে সেখানে কিন্তু এরা কিন্তু আর সেই তাদের মধ্যে সেই ভয় ডরটা থাকবে না, সেই ভয় ডরটা থাকবে না, এবং তারা অনেক বেশি সাহস এবং কনফিডেন্স দেখিয়ে ফুটবলটা খেলতে পারবে। এখান থেকে কিন্তু বাংলা একটা বিরাট বিরাট ট্যালেন্ট পুল খুঁজে বের করতে পারবে, যেটা নাকি বাংলাকে সন্তোষ ট্রফি জিততে সাহায্য করবে, বা ভারতীয় ফুটবলে আবার তার নতুন জায়গাটা ফিরে পেতে ভীষণভাবে সাহায্য করবে আমি মনে করি। তো এই ওভারঅল যদি আমরা দেখতে চাই, এই বেঙ্গল সুপার লিগ যদি আইএফএ ঠিকভাবে পরিচালনা করতে পারে, এটা কিন্তু ভারতীয় ফুটবলের আতুর ঘর হয়ে উঠবে। এইটুকুনি আমি আপনাদের আজকে এই কথাটা বলে যাচ্ছি, ভারতীয় ফুটবলের আতুর ঘর হয়ে উঠবে। এবং আজকে আইপিএল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট টিম কোন জায়গায় ছিল, আর আইপিএল শুরু হওয়ার পর আজকে দেখুন যে আজকে ভারতীয় ক্রিকেট টিমটা কোথায় দাঁড়িয়ে। এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু দুটো লোকের নাম আমি ভীষণভাবে বলতে চাই। একজন হচ্ছে জগমোহন ডালমিয়া, আরেকজন হচ্ছে আমাদের মোদি, যে নাকি এখন নেই, যে নাকি আইপিএলটা স্টার্ট করেছে, যার হাত ধরে আইপিএলটা স্টার্ট হয়েছিল বেসিক্যালি। এবং আমার এটা কথা, এই একটা কথা শোনা আছে, যে শোনা কথা, এটা সত্যি কিনা আমি জানি না, এই মোদি কিন্তু অফার দিয়েছিলেন তৎকালীন ফুটবল ফেডারেশনের সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সিকে এই ফুটবলকে নিয়ে এই ধরনের একটা লিগ করার। জাপানে যেমন জে লিগ আছে, সেই জে লিগের ফরম্যাটে উনি কিন্তু এই আইপিএলের ধাঁচে ভারতীয় ফুটবলে একটা লিগ করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় আমাদের এআইএফএফ তার সেই প্রপোজালে রাজি না হওয়াতে কিন্তু উনি পিছিয়ে যান। তো আমি আবারও মনে করি এই ললিত মোদির মতো একজন যদি কেউ থাকতো, বা জগমোহন ডালমিয়ার মতো যদি কেউ থাকতো, আজকে কিন্তু ভারতীয় ফুটবলকে এই অবস্থায় আমরা দেখতে পেতাম না। মানে এর থেকে আরও অনেক অনেক ভালো অবস্থায় ভারতীয় ফুটবল থাকতো। আপনি চিন্তা করুন, ললিত মোদি যদি এই অফারটা দিয়ে থাকে, আজ থেকে না করে হলো 15 থেকে 20 বছর আগের ঘটনা হবে, যখন উনি এই প্রপোজালটা দিয়েছিলেন। আজকে যদি সেই প্রপোজালটা গ্রহণ করে ওই ধাঁচে একটা টুর্নামেন্ট ভারতীয় ফুটবলে হতো, তাহলে আজকে ভারতীয় ফুটবল কোন জায়গায় গিয়ে দাঁড়াতো। তার এক্সাম্পল হচ্ছে আইপিএল। উনি তার পরিবর্তে আইপিএলটা শুরু করেছিলেন, তার ফল কিন্তু আমরা এখন পাচ্ছি 20 বছর পরে, আমরা কিন্তু 15-20 বছর পরে কিন্তু আমরা তার ফলটা পেতে শুরু করেছি। তো আজকে যদি এই বিএসএলটা শুরু হয়, এর ফল পেতে কিন্তু টাইম লাগে, মিনিমাম 5 থেকে 6 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, যেখান থেকে কিন্তু একটা হিউজ হিউজ ট্যালেন্ট পুল উঠে আসবে, এবং কলকাতা লিগের মানটাও বাড়বে আমি মনে করি। কেন, এই ট্যালেন্ট পুল থেকেই কিন্তু কলকাতা লিগের যত টিম আছে তারা কিন্তু টিম তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু এই কলকাতা লিগটা আরও বেশি কম্পিটিটিভ হয়ে উঠবে, এবং সেখান থেকে আরও অনেক ভালো ভালো বাঙালি ফুটবলার উঠে আসবে, যারা দাপিয়ে বেড়াবে ভারতীয় ফুটবলের এরিনাতে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি আবার বলছি, আইএফের কিন্তু এটা একটা দারুণ মাস্টার স্ট্রোক আমি বলতে পারি, যারা নাকি এই দূরদর্শিতা দেখালো। কেন, আমরা আগে জানতাম বাংলা আজকে যা ভাবছে ভারত
কালকে সেটা ভাবে। এখন কিন্তু সেই জিনিসটা নেই, কিন্তু আমি মনে করি এই বিএসএলটা যদি সঠিকভাবে পরিচালনা হয় সেটা কিন্তু আমরা আবার বলতে পারবো যে বাংলা আজকে যেটা ভাবছে ভারতবর্ষ কালকে সেটা ভাবছে। তো এটার মাধ্যমে আবারও বলছি আমি, এটা কিন্তু হিউজ হিউজ অক্সিজেন দেবে ভারতীয় ফুটবলকে, এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু এটা ভীষণভাবে সাহায্য করবে। তো সকলে মিলে আপনারা আসুন, এই বেঙ্গল সুপার লিগকে সাপোর্ট করুন। এটা কিন্তু আমাদের সাপ্লাই লাইন হতে যাচ্ছে বাংলা তথা ভারতীয় ফুটবলের। তো আশা করব আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা যাতে এই ভিডিওটা উপভোগ করতে পারে এবং তারা এই ভিডিওটা দেখে তাদের মতামতও যাতে জানাতে পারে। তো আপনাদের কাছে আমার আরেকটা বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামতটা জানান যে এই যে বিষয়গুলো নিয়ে এই ভিডিও করা হচ্ছে এটা আপনাদের কতটা ভালো লাগছে এবং এটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে সত্যি একটা পজিটিভ সাইন কিনা বা অক্সিজেন কিনা সেটাও আপনারা জানান। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটা এইটুকুনি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।